দ্বিতীয় অধ্যায়ের কোষ বিভাজন। এইটা মূলত আমরা আগের অধ্যায়ে কোষ নিয়ে পড়লাম, কোষের ভেতরে কি থাকে না থাকে, কোন অঙ্গাণুর কি কাজ, এগুলো নিয়ে মোটামুটি পড়ছি। আর এবার পড়বো সেই অঙ্গাণুগুলোর সহায়তায় এর ভেতরে কোষগুলোর অংশগুলো কিভাবে বিভাজিত হচ্ছে। মেইনলি যে কথাটা আমরা আগেও পড়ছিলাম, কোষ বিভাজিত হওয়া মানে কোষের নিউক্লিয়াস ভাগ হওয়া। নিউক্লিয়াস ভাগ হওয়া মানে কি, এর ভেতরে যে বংশগত বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলা ভাগ হওয়া, অর্থাৎ ক্রোমোজোম ভাগ হওয়া। ক্রোমোজোম জি। ভাগ হওয়া মানে কি, এর ভেতরে যে জিন গুলা ছিল অর্থাৎ ডিএনএ যেগুলো ছিল এগুলো সমানভাবে ভাগ হওয়া, এবং ফাইনালি কি সাইটোপ্লাজম ভাগ হয়ে যাওয়া। তাহলে কি দাঁড়ালো, একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি। এইভাবে যখন দুইটা কোষ সৃষ্টি হয় তখন দুই কোষের মাঝখানে একটা বর্ডার তো থাকবে, একটা ব্যারিয়ার থাকবে, যেটা দিয়ে বুঝতে পারবে যে দুইটা আলাদা কোষ। সেটা কি, উদ্ভিদ কোষের জন্য কিন্তু এটা হবে কোষ প্রাচীর, আর প্রাণী কোষের জন্য এগুলো হবে কোষ ঝিল্লি। দেখো সবই কিন্তু আগের পড়া, এই কথাগুলো মোটামুটি প্রথম দিয়ে একটুর সাথে বলা আছে। আমরা একটু খেয়াল করি তাহলে, অর্থাৎ শুরুতে যে কথাগুলা বলা আছে, যে আমরা যে সেই একটা কোষ থেকে এতগুলো কোষ সমন্বিত একটা বড় প্রাণীতে তৈরি হয়েছি, বা একটা ছোট বীজ থেকে একটা বিশাল গাছ তৈরি হচ্ছে, এই সব কিছুরই উৎপত্তি কিন্তু একটা মাত্র কোষ থেকে। এবং সেই একটা কোষের নাম হচ্ছে আদি, সেই আদি কোষ না মানে মাতৃ সেই কোষটার নাম হচ্ছে জাইগোট। আর এই জাইগোটটা পরে বারবার বারবার বিভাজিত হতে হতে একসময় এত বড় একটা প্রাণীতে রূপান্তরিত হলো বা উদ্ভিদে রূপান্তরিত হচ্ছে। এই কথাগুলো এখানে বলা আছে প্রথম প্যারাতে। গাছ থেকে গাছের সৃষ্টি হচ্ছে, প্রাণী থেকে প্রাণীর সৃষ্টি হচ্ছে, মানে নির্দিষ্ট কোনো একটা প্রজাতি থেকেই সেই প্রজাতিটা বাড়তে আছে, আবার ছোট থেকে বড় হচ্ছে। আবার বিভিন্ন সময় আমাদের অনেক কোষ কিন্তু ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, আঘাত লেগে হোক বা এমনি অন্য কোনো কারণে কোষ কিন্তু মারা যাচ্ছে, এবং সেই কোষগুলো কিন্তু নতুন করে আবার তৈরি হয়ে যাচ্ছে, না হলে তো আমরা হয়ে যেতাম, সেটা তো হচ্ছে না। তার মানে সবসময় কিন্তু কোষ বিভাজিত হতেই আছে। আর এই যে যে বিষয়টা, তাহলে জীবদেহে কোষ বিভাজন এটা হচ্ছে একটা মৌলিক এবং অত্যাবশ্যকীয় প্রক্রিয়া, যেটা আমাদের দৈহিক বৃদ্ধি এবং বংশবৃদ্ধি এই দুইটার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, দৈহিক বৃদ্ধি এবং বংশবৃদ্ধির জন্য। আর যে প্রক্রিয়াতে এরকম করে একটা থেকে দুইটা কোষ বা চারটা কোষ তৈরি হচ্ছে, সেই প্রক্রিয়াটাকে আমরা বলি কোষ বিভাজন বা সেল ডিভিশন। এখন এই যে কোষ বিভাজনটা যখন হয় তখন আমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছি, যে একটা মাতৃকোষ, এই মাতৃকোষ থেকে যখন এরকম দুইটা কোষ তৈরি হয় তখন তাদেরকে কি বলতেছি, বাচ্চা কোষ। বাচ্চা, আমরা কিছু স্পেসিফিক ওয়ার্ড ইউজ করি, মাতৃকোষ বা মাদার সেল। আর যখন এখান থেকে বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি হলো তখন এগুলাকে বলি আমরা নবসৃষ্ট কোষ বা অপত্য কোষ, বা ইংলিশে কি বলছে, ডটার সেল। সম সেল না, এগুলোকে ডটার সেলই বলা হয় সবসময়, অপত্য কোষ। তো এই প্রক্রিয়া কোষগুলো যে বিভাজিত হচ্ছে, এই বিষয়টা সর্বপ্রথম কে দেখতে পান, সর্বপ্রথম দেখতে পান ওয়াল্টার ফ্লেমিং বা ডাব্লিউ ফ্লেমিং নামে যে বিজ্ঞানীটা আছে তিনি, সামুদ্রিক সালামান্ডার এই প্রাণীটার কোষে তিনি সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। এমসিকিউর জন্য খুব ভালো করে পড়ে ফেলবো এই লাইনটা, কোন বিজ্ঞানী কোথায় সর্বপ্রথম কোষ বিভাজন দেখতে পান। এই যে কোষগুলো যে বিভাজিত হয়, এরকম বিভাজন কিন্তু তিন ভাবে হতে পারে। একটা প্রকার আছে যেটাকে বলা হচ্ছে অ্যামাইটোসিস, যেটা নিম্ন শ্রেণীর যে প্রাণীগুলো আছে এদের ক্ষেত্রে হয়ে থাকে, উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে। আর যেগুলো উন্নত শ্রেণীর, আমরা তো পড়লামই আগের অধ্যায়ে, যেগুলো প্রকৃত কোষ তাদের ক্ষেত্রে হয় মাইটোসিস এবং মিওসিস। তাহলে এই তিন প্রকার পদ্ধতিতে কোষগুলা বিভাজিত হয়। এখানে যে সমর্থক নামগুলো দেওয়া আছে সেগুলো আমরা পড়ে ফেলার চেষ্টা করব। তাহলে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন, আর মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন। সমার্থক শব্দগুলো আমরা মুখস্থ করে ফেলি। এখন এসে অ্যামাইটোসিস কোষ বিভাজন এমনি জানার জন্য রিটেনে এগুলো আসে না। অ্যামাইটোসিস কোষ বিভাজন মানে কোনো জটিল কোনো ধাপ তৈরি করবে না, জটিল কোনো ধাপ তৈরি করা ছাড়াই একটা কোষ থেকে যদি দুইটা কোষ তৈরি হয়ে যায় তাহলে এই প্রক্রিয়াকে আমরা বলতেছি অ্যামাইটোসিস প্রক্রিয়া। অনেকটা এরকম যে এখানে একটা কোষ আছে, এই কোষের ভেতরে মনে করি যে এটা নিউক্লিয়াস, কোনো জটিল ধাপ নাই এটা বলছি। কারণ জটিল ধাপ বলতে আমরা মাইটোসিসে বুঝি যে ওই যে স্পিন্ডল ফাইবার তৈরি হচ্ছিল, তারপরে এগুলো ভাগ হয়ে গেল, দুই মেরুর দিকে অগ্রসর হলো, এরকম এত ঝামেলার কিছু নাই।
এখানে যে এরকম মাতৃকোষ ছিল, পরবর্তীতে সেই কোষের ভেতরে যে নিউক্লিয়াসটা ছিল সেই নিউক্লিয়াসটা দেখো এরকম একটু লম্বাটে হয়ে গেল, মানে এটা বিভক্ত হওয়ার জন্য দুই প্রান্তে সরে যাচ্ছে, দুইটা হওয়ার জন্য। পরবর্তী ধাপে যেটা হলো, এর মাঝ বরাবর একটা খাঁজ তৈরি হলো, যে খাঁজটা পরবর্তীতে মিলে যাবে এবং নিউক্লিয়াস গুলাও আলাদা হয়ে গেল। পরবর্তীতে এই খাঁজগুলা এই বরাবর মিলিত হয়ে যাবে এবং একটা থেকে দুইটা কোষ তৈরি হয়ে যাবে। তার মানে কি, সোজা কথায় প্রথমে নিউক্লিয়াস গুলো বিভাজিত হয়ে গেল এবং তারপরে সাইটোপ্লাজম ভাগ হয়ে গেল একটা খাঁজ সৃষ্টির মাধ্যমে। আর এটাকে বলতেছি আমরা অ্যামাইটোসিস। কোন জটিল মধ্যবর্তী ধাপ সৃষ্টি করা ব্যতীতই এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যায়। আর এই প্রক্রিয়াটা দেখতে পাওয়া যায় সাধারণত নিম্ন শ্রেণীর যেগুলো উদ্ভিদ আছে, প্রাণী আছে, এদের ক্ষেত্রে। এরকম উদ্ভিদ প্রাণীগুলা কি আছে, কি কি সেগুলা, যে কতগুলো ইস্ট, ইস্ট মানে হচ্ছে এটা এক ধরনের ছত্রাক, যে ছত্রাক গুলো নিম্ন শ্রেণীর বলা হচ্ছে। আর কি আছে, অ্যামিবা, ইস্ট, অ্যামিবা ইত্যাদি এককোষী কিছু জীব আছে যেগুলোতে এরকম কোষ বিভাজন দেখা যায়। আবার ব্যাকটেরিয়ার যে কোষ বিভাজন আছে, মনে করি যে এটা একটু ব্যাকটেরিয়া, লম্বাটে ধরনের একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া তো একই ভাবে এরকম করে খাঁজ তৈরি হয়, এরকম করে খাঁজ তৈরি হয় এবং ভেতরে নিউক্লিয়াস এরকম ক্রোমোজোমাল যে বস্তুগুলো থাকে সেগুলো তো ভাগ হয়ে গেল, পরবর্তীতে এটা মিলিত হয়ে যায়। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই প্রক্রিয়াটা হয়। তো ব্যাকটেরিয়ার এই কোষ বিভাজনকে আমরা অ্যামাইটোসিস বলি না, বরং এটাকে বলা হয় বাইনারি ফিউশন বা দ্বিভাজন বা দ্বিবিভাজন। এখানে যেটা বলা হচ্ছে, ব্যাকটেরিয়ার এই ধরনের বিভাজন, যেটাকে দ্বিভাজন বা দ্বিবিভাজন বলা হচ্ছে, সেইটা অনেকটা অ্যামাইটোসিসের মতোই, অর্থাৎ প্রক্রিয়া দুইটা প্রায় সমার্থক। যদি সমার্থকই হয় তাহলে আলাদা নাম কেন ইউজ করলো? এই জন্য ইউজ করলো যে অ্যামাইটোসিস যদি কথাটা ইউজ করে তাহলে বুঝে নিতে হবে এটা আদিকোষ বা নিম্ন শ্রেণী যেগুলো আছে ওদের ক্ষেত্রে হচ্ছে। আর যদি দ্বিভাজন কথাটা বলা থাকে বুঝে নিতে হবে এটা এই নিম্ন শ্রেণীর মধ্যে কার ক্ষেত্রে হচ্ছে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে। বোঝা গেছে? তাহলে দ্বিবিভাজন কথাটা সবসময় ব্যাকটেরিয়ার জন্য ইউজ করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তাহলে এই হচ্ছে ব্যাপার। আর তাহলে আমরা দেখতে পেলাম এখানে যে কোষ থেকেই কোষের সৃষ্টি হচ্ছে। তাহলে কোষ নতুন করে তৈরি হওয়ার জন্য সেই কোষের একটা মাতৃকোষ থাকা দরকার, যে মাতৃকোষ থেকে পরবর্তীতে সেই নতুন কোষগুলো তৈরি হবে। এই জন্য বলা হচ্ছে কোষ থেকেই কেবল কোষের তৈরি হতে পারে। আর এই কথাটা কে বলছে, বিজ্ঞানীর নামটা আমরা পড়ে ফেলবো, রুডলফ ভিরশাও। ভিরশাও এটা উচ্চারণ করা আছে এইভাবে, আসলে ইংলিশ বানানটা হচ্ছে VIRCHOW, সম্ভবত এই বানানটাই। তো সেই ক্ষেত্রে উচ্চারণ কিন্তু ভিরশাও করা যায়, ভিরকো করা যায়, ঠিক আছে, বা ভারচুও করা যায়। এখন ভিরশাও, ভিরকো বা ভারচু যেটাই বলা থাকুক ওই একই মানুষ, উচ্চারণগুলো আলাদা করা হয়েছে বিভিন্ন জায়গাতে। এখন আমরা আগেই বলেছিলাম যে এই বইটা আসলে ডারউইনের মতবাদ বা এরকম কথার ভিত্তিতে কিন্তু বইটা লেখা বা সাজানো। তো সেই জন্য এখানে এই কথাগুলো বলা হচ্ছে, কেবল কোষ থেকে কোষের সৃষ্টি হইতে পারে। কিন্তু আমরা যেহেতু ইসলাম ধর্মাবলম্বী, আমরা কি জানি যে কোনো কাঁচামাল দরকার হয় না। আল্লাহর কোনো একটা জিনিস তৈরি করার জন্য কোনো কাঁচামাল দরকার হয় না। যেমন হাঁড়ি তৈরি করার জন্য, মাটির হাঁড়ি তৈরি করার জন্য মাটি দরকার, একটা অস্ত্র তৈরি করার জন্য লোহা দরকার। কিন্তু আল্লাহ যদি কোনো কিছু তৈরি করতে চায় তাহলে কোনো কাঁচামালই দরকার নাই, তিনি বলবেন হও আর সেটা হয়ে যাবে। তাহলে এই হচ্ছে ব্যাপার, হ্যাঁ, যে আমরা আসলে কিরকম পড়াশোনা করি আর সেই বিষয়গুলো আমরা আসলে বুঝি কিনা একজন মুসলিম হিসেবে এগুলো মাথায় রাখা উচিত। শুধু পড়ে গেলেই চলবে না। পড়াশোনা একটা ইবাদত, হ্যাঁ, আমাদেরকে এইভাবে ভাগ করে বুঝে শুনে কিন্তু পড়তে হবে। এরপরে দেখো বলা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়ার তাৎপর্য। এই যে ডারউইনের ওই কথার উপর ভিত্তি করেই কিন্তু কথাগুলো আবার বলা হচ্ছে যে অ্যামাইটোসিস প্রক্রিয়াটা এটা হচ্ছে নিম্ন শ্রেণীর বলা হয়েছিল। তার মানে এই যে বিভাজন প্রক্রিয়াটাও নিম্ন শ্রেণীর, তাই বলা হচ্ছে। তো এই প্রক্রিয়াটাই পরবর্তীতে বিকশিত হতে হতে আরো জটিল হলো এবং উন্নত প্রাণীগুলোতে তখন অন্য উন্নত পদ্ধতিগুলো অবলম্বন করা হলো। অর্থাৎ মাইটোসিস মিওসিস আসলে অ্যামাইটোসিস পরিবর্তিত হতে হতেই একসময় ওই অবস্থায় রূপান্তরিত হয়েছে, এই কথাটা বলা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, কোনো কোনো এককোষী জীবের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে এই প্রক্রিয়াটা অত্যন্ত ফলপ্রসূ। জীবের সংখ্যা বৃদ্ধি, আমরা তো বললাম যে জীবের আকার আকৃতির ব্যাপার, আরেকটা হচ্ছে বংশ বৃদ্ধি বা সংখ্যা বৃদ্ধি। এই বিষয়টার জন্য যেমন অ্যামিবা বা এই যে আমরা ব্যাকটেরিয়া পড়লাম,
এদের বংশবৃদ্ধি মানে কি? সংখ্যা বৃদ্ধি, সংখ্যায় বেশি হওয়া, বংশ পরম্পরা বাড়ানো, সেই বিষয়টার জন্য কিন্তু অ্যামাইনো অ্যাসিড সাহায্য করে কিছু এই যে নিম্ন শ্রেণীর এই উদ্ভিদ প্রাণীগুলোকে। মোটামুটি আমরা পড়ে ফেললাম। আর এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 68 পৃষ্ঠা যেগুলো ছিল যে অ্যামাইটোসিস কোথায় হয়, ব্যাকটেরিয়ার অ্যামাইটোসিসের মতো অংশটার নাম কি, দ্বিভাজন, এই লাইনগুলো বোল্ড করা লাইনগুলো পড়ে ফেলতে হবে। এরপরে খেয়াল করি আমরা পরের পয়েন্ট, মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন। মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন এটা আমাদের 9-10 এ অনেকটাই পড়া আছে। তাহলে আমরা জানি যে একটা প্রকৃতপোষী জীবের দেহ গঠনে যে ভূমিকাটা, যে কোষ বিভাজনটা ভূমিকা পালন করে সেটা হচ্ছে মাইটোসিস। দেহ গঠনে হতে পারে কোনো ক্ষতপূরণে, হতে পারে ছোট থেকে বড় হতে, আকৃতিগতভাবে বড় হতে সাহায্য করতেছে মাইটোসিস। এই মাইটোসিস কোষ যখন বিভাজিত হয় তখন এখানে কিছু ঘটনা ঘটে। আমরা জানি যে এখানে এরকম মেরুর মতো কিছু অংশ তৈরি হয় যেগুলো আমরা বলতেছি স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্রের ভেতরে এরকম টানা টানা কিছু অংশ থাকে, এগুলাকে বলি আমরা স্পিন্ডল ফাইবার। স্পিন্ডল ফাইবার গুলোর সাথে ক্রোমোজোম গুলা যুক্ত থাকে। পরবর্তীতে এগুলা ভাগ হয়ে যায় এবং দুই মেরু বরাবর এগুলা অগ্রসর হতে থাকে এবং শেষমেশ গিয়ে এরকম দুই পাশে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়ে যায় এবং পরে যদি উদ্ভিদ কোষ হয় তাহলে মাঝ বরাবর একটা কোষ প্রাচীর তৈরি হয় এবং যদি প্রাণী কোষ তৈরি হয় তাহলে মাঝ বরাবর একটা কোষ ঝিল্লি তৈরি হয়ে দুইটা কোষ পরস্পর আলাদা হয়ে যায়। এই প্রক্রিয়াতে দেখতে পাচ্ছি তাহলে প্রথম দিকে কি হলো, প্রথম দিকে যে নিউক্লিয়াস ভাগ হওয়ার একটা পদ্ধতি হলো, প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হয়, 2 নাম্বার ধাপ, তারপরে সাইটোপ্লাজমের বিভাজন হয়। এই নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, কাইনেসিস মানে ভাগ হওয়া বা বিভাজিত হওয়া। তাহলে নিউক্লিয়াসে বিভাজিত হয়ে যাওয়াকে আমরা বলি ক্যারিওকাইনেসিস এবং পরবর্তীতে সাইটোপ্লাজমের বিভাজনকে বলি আমরা সাইটোকাইনেসিস। সুতরাং মাইটোসিস প্রক্রিয়াতে বিভাজনের দুইটা ধাপ ঘটে, এক হচ্ছে প্রথমে ক্যারিওকাইনেসিস এবং দ্বিতীয় হচ্ছে সাইটোকাইনেসিস। এগুলো সংজ্ঞার জন্য খুব ভালো করে আমরা পড়ে ফেলবো এবং এমসিকিউ এর জন্য এগুলো অনেক গুরুত্বপূর্ণ। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে, সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে। এই প্রক্রিয়াতে যখন কোষ বিভাজন হয় সে সময় আমরা দেখতে পাই যে মাতৃকোষ যেটা ছিল সেই মাতৃকোষে কয়টা ক্রোমোজোম ছিল, 4টা ক্রোমোজোম ছিল এবং যখন শেষমেশ গিয়ে দুইটা কোষ তৈরি হবে তখন সেখানে গিয়েও কিন্তু এরকম দুই আলাদা কোষে 4টা করে ক্রোমোজোমই থাকবে। অর্থাৎ অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার সমান থাকে, যার কারণে মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলে। সবই আগের পড়া, কিন্তু নতুন কিছু এখনো বলতেছি না। এবং একই সাথে যেগুলো ক্রোমোজোম তৈরি হচ্ছে এগুলো হুবহু একই থাকে, কোনো চেঞ্জ হয় না, যার কারণে মাতৃকোষ এবং অপত্য কোষের যে বৈশিষ্ট্যগুলো থাকে সেই বৈশিষ্ট্যগুলো মাতৃকোষের গুণাগুণ সম্পন্নই হয়, কোনো বৈশিষ্ট্যের চেঞ্জ হয় না। এখন এই যে তাহলে সংজ্ঞাটা কি লিখবো আমরা, যদি আসে মাইটোসিস কি বা মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে, তাহলে এখানে দুইটা সংজ্ঞা দেওয়া আছে, যেটা সহজ মনে হবে সেটাই আমরা লিখবো। যে কোষ বিভাজনে একটা দেহকোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে সম আকৃতি সমগুণ সম্পন্ন দুটো অপত্য নিউক্লিয়াস সৃষ্টির মাধ্যমে দুটো অপত্য কোষ পরিণত হয় তাকে আমরা মাইটোসিস বলছি। অথবা আমরা আরো সহজ করে লিখতে পারি, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একবার নিউক্লিয়াস ও ক্রোমোজোমের একবার বিভাজনের মাধ্যমে একটা থেকে দুইটা কোষের তৈরি হয় বা সমগুণ সম্পন্ন দুটো অপত্য কোষ তৈরি হয় তাকে আমরা মাইটোসিস বলি। এই প্রক্রিয়াতে আমরা কিন্তু দেখতে পেলাম যে নিউক্লিয়াস একবার বিভাজিত হইলো, এই যে একটা থেকে দুইটা এরকম হয়েছে এবং তারপরে কি হলো, সাইটোপ্লাজম এরকম একবার বিভাজিত হলো। সুতরাং নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, সাইটোপ্লাজম তো একবার বিভাজিত হলোই, নিউক্লিয়াসের সাথে সাথে এর ভেতরে যে ক্রোমোজোম গুলা ছিল ক্রোমোজোম তো ভাগ হওয়া লাগছে, তাই না? এই যে এখানে যেমন 4টা আছে, 4টা এখানে পরে ভাগ হয়ে এরকম 8টা হয়ে গেল, মাঝ বরাবর ভাগ হয়ে গেছে। তাহলে ক্রোমোজোম একবার বিভাজিত হয়, নিউক্লিয়াসও একবারই বিভাজিত হয়। এই বিষয়টা যেন উল্টাপাল্টা না হয়, মাইটোসিসে তো সমান সমান। তাহলে নিউক্লিয়াসের এরূপ বিভাজন সর্বপ্রথম কে দেখতে পান? আমরা আগে পড়লাম কোষ বিভাজন কে দেখতে পান, এবার পড়তেছি কোষ বিভাজনের মধ্যে নিউক্লিয়াসের এরকম বিভাজন কে দেখতে পান। তার নাম হচ্ছে বিজ্ঞানী স্লাইখার। বিজ্ঞানী স্লাইখার দেখতে পান এবং তিনি এই নিউক্লিয়াসের বিভাজনকে নাম দেন ক্যারিওকাইনেসিস।
ক্যারিওকাইনেসিস কে নাম দেন? বিজ্ঞানী স্লাইখার। পরবর্তীতে ওয়াল্টার ফ্লেমিং তিনি এই পূর্ণ কোষ বিভাজনকে মাইটোসিস নামে অভিহিত করেন। মাইটোসিস নামকরণ কে করেন? ক্যারিওকাইনেসিস নামকরণ কে করেন? খুব ভালো করে পড়ে ফেলবো। এরপরে আমরা পড়ি যে মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? মাইটোসিস কোষ বিভাজন সেই সমস্ত জায়গায় ঘটবে যে সমস্ত জায়গাতে বিভাজন সবসময়ের জন্য দরকার। আমরা যেহেতু উদ্ভিদ পড়তেছি, আমরা উদ্ভিদ বিজ্ঞান পড়তেছি, উদ্ভিদের কথাগুলো আগে মাথায় আনে যে একটা গাছের বিভাজন কোথায় কোথায় দরকার, যে এর শীর্ষে বৃদ্ধি দরকার, মূলের এদিকে বৃদ্ধি দরকার, শাখা প্রশাখা যেগুলো আছে সেগুলোতে বৃদ্ধি দরকার, যাতে করে সে আকৃতিগতভাবে বড় হতে পারে। সে কথাগুলো এখানে বলা হচ্ছে যে শাখা প্রশাখার শীর্ষে, মূলের বর্ধিষ্ণু শীর্ষে এবং ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম হচ্ছে কাণ্ডের ভেতরের জায়গা, যেই জায়গাগুলো বিভাজিত হওয়ার কারণে গাছের কাণ্ডটা মোটা হয়। তাহলে গাছের কাণ্ড কেন মোটা হচ্ছে? কারণ এই ক্যাম্বিয়াম থাকার জন্য। এবং শীর্ষে এবং মূলের দিকে এই বিশেষ ধরনের কোষগুলো আছে, বারবার বিভাজিত হচ্ছে বলে সেটা লম্বাতেও বাড়তেছে। তাহলে এই যে আমরা জেনে ফেললাম কোথায় কোথায় উদ্ভিদের ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন হয়। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেটাকে আমরা বলি যে প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্টি হয়। হ্যাঁ হ্যাঁ, প্রোক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়াম তৈরি হয়। এছাড়া দেখো যে জননাঙ্গের গঠন এবং বৃদ্ধি এই দুটোতেও মাইটোসিস প্রক্রিয়ার ভূমিকা আছে। এখানে বলা হলো জননাঙ্গের গঠন বা জননাঙ্গ তৈরি, এটাতে মাইটোসিসের ভূমিকা আছে। আর যদি বলে জনন কোষ তৈরি, সেটা কিন্তু মিওসিস। জননাঙ্গ থেকে জনন কোষ তৈরি হয়। জননাঙ্গ তৈরিতে মাইটোসিস ভূমিকা পালন করে। এই জননাঙ্গের ভেতরে যখন জনন কোষ তৈরি হয় তখন মিওসিস হয়। এই দুইটা আলাদা পয়েন্ট একটু আলাদাভাবে খেয়াল রাখতে হবে। মাইটোসিসের বৈশিষ্ট্য এর ভেতরে যে পয়েন্টগুলো বলা আছে ইতিমধ্যে আমরা সবই বলে ফেলছি, 1 থেকে 5 নাম্বার। এমনি একটু রিডিং করে নিবা, সবই বলা হয়ে গেছে। রিটেনের জন্য আজকে একটা ইম্পর্টেন্ট টপিক কোষচক্র, ইন্টারফেস, এটা বলবো এবং এটা বলে আজকের জন্য আমরা শেষ করবো আর কি। কোষচক্র বলতে আমরা যেমন যে জীবন চক্র বলি, যে একটা প্রাণী থেকে পরবর্তীতে বাচ্চা তৈরি হওয়া এবং সেটা আবার বড় হয়ে আবার নতুন করে বাচ্চা দিবে, মারা যাবে এক সময় গিয়ে, এই যেটা চক্রাকারে যে চলতে থাকে, যে একটা উদ্ভিদ বা কোনো একটা কিছুর জীবন যে চক্রাকারে এইভাবে চলতে থাকে, তাকে আমরা বলতেছি জীবন চক্র। ঠিক একইভাবে একটা কোষ থেকে আরেকটা কোষের তৈরি হওয়ার পর সেই কোষটা আবার বৃদ্ধিপ্রাপ্ত হবে, বৃদ্ধিপ্রাপ্ত হয়ে সেটা আবার নতুন কোষের জন্ম দিবে, পরে নতুন তৈরি হওয়া কোষগুলো একইভাবে আবার বৃদ্ধিপ্রাপ্ত হবে, আবার জন্ম দিবে। তাহলে এই যে একটা চক্রাকারে কিন্তু চলতে আছে, আর এটাকে বলতেছি আমরা কোষ চক্র। বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল, এই দুইজন বিজ্ঞানী মিলে কোষ চক্রের এই বিষয়টা উপস্থাপন করছেন। তাহলে এই কোষ চক্রের ভেতরে আমরা বলতে পারি যে 3টা বিষয় আছে, আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এই যে কোষ থেকে কোষের তৈরি হলো, স্ক্রিনে খেয়াল করো। তাহলে কোষ থেকে কোষের তৈরি হলো, সৃষ্টি, কোষের সৃষ্টি। তারপরে কি হলো? এই কোষটা বৃদ্ধিপ্রাপ্ত হলো, কোষের বৃদ্ধি। তারপরে এই কোষ থেকে আবার বিভাজন। সুতরাং কোষের সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন, এই 3টা মিলে এই টোটাল যে অংশটাকে তৈরি হলো একটা চক্রের মতো অংশ, এটাকে বলছি আমরা কোষ চক্র। তাহলে কোষ চক্র বলতে 3টা কাজ: কোষের সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন। আর আমাদের শরীরে অনেক অনেক কোষ আছে এবং সব কোষগুলো কিন্তু বিভাজন অবস্থায় আছে। এখন ইচ্ছা হলেই বিভাজিত হয়ে যাবে এমনটা কিন্তু না, এটার একটা লিমিট আছে। যখন আমাদের বিভাজন দরকার তখন সেটা বিভাজিত হবে, দরকার না হলে আবার বিভাজিত হওয়া লাগবে না। এখন আমার শরীর কিভাবে বুঝবে যে এই কোষগুলো বিভাজিত হওয়ার দরকার কি দরকার না? এটার জন্য কিছু উদ্দীপনা কাজ করে। যে মনে করো যে আমরা যখন বয়সন্ধিকালীন সময়ে থাকি, তখন আমাদের শরীরে এক ধরনের হরমোন বেশি কাজ করে। গ্রোথ হরমোন তো এমনিতে আছেই আমাদের শরীরে, আরো অনেক কিছু ফ্যাক্টর কাজ করে, যেগুলোর প্রভাবে তখন কোষগুলো দ্রুত বৃদ্ধি পায় এবং বয়সন্ধিকালে কিন্তু আমরা বেশ ভালো রকমের অল্প সময়ের মধ্যে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হই। আবার গাছের ক্ষেত্রে দেখি যে আমরা এই যে শীর্ষের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, লম্বায় বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে কেন? কারণ ওই শীর্ষের দিকে এক ধরনের হরমোন কাজ করে, উদ্ভিদ হরমোন। তোমরা নাম পড়ছো হয়তো যে অক্সিন। তাহলে এই ধরনের হরমোনগুলো কাজ করে, উদ্দীপনা তৈরি করে, যার কারণে কিন্তু সে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এটা কি? এটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা।
দেহের ভেতর থেকে কিছু রাসায়নিক পদার্থ উদ্দীপনা দিচ্ছে বলে বিভাজিত হচ্ছে, সে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আবার কিছু বাহ্যিক উদ্দীপনাও আছে, যে বাইরে থেকে যদি তুমি কোনো একটা উদ্ভিদকে আম, আলো দিচ্ছ ঠিকঠাক, তার বাতাস পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছ, বা মনে করো যে ছোট দিনের সময় অর্থাৎ শীতকাল, ওই সময় যদি তুমি কৃত্রিম ভাবে লাইট দিয়ে যদি তার আলোটা বাড়িয়ে দাও, তাহলে কি হবে? তাহলে কিন্তু সে ঠিকই হচ্ছে আলোকে ব্যবহার করে সালোক সংশ্লেষণ করতে থাকবে এবং নিজের বৃদ্ধিটাও কিন্তু সে চালিয়ে যেতে থাকবে। তার মানে এটা হচ্ছে একটা বাহ্যিক প্রভাব তৈরি হলো। তার মানে বৃদ্ধির জন্য বা কোষের এই বিভাজনের জন্য দুই ধরনের উদ্দীপনা কাজ করে, এক হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা আর একটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা। এখন আমাদের দেহে এরকম কতগুলো কোষ আছে, একটু দাগাই নিবা লাইনগুলা, যে 100 ট্রিলিয়ন বা 10^14 এত সংখ্যক কোষ আছে আমাদের, এবং এই যে কিছু সিগন্যাল বা উদ্দীপনা কাজ করে বলে এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। সংখ্যাটা আমাদের জানতে হবে, 100 ট্রিলিয়ন। তবে সব কোষই যে বৃদ্ধিপ্রাপ্ত হবে এমনটা নয়, কিছু কোষ আছে যেগুলো কখনোই বিভাজিত হয় না। সেই কোষগুলো কি কি? যে এখানে দেওয়া আছে আমাদের পূর্ণাঙ্গ লাল রক্ত কোষ, আমাদের পূর্ণাঙ্গ লাল রক্ত কোষ, পেশি কোষ, স্নায়ু কোষ, উদ্ভিদের স্থায়ী কোষ সমূহ। তারপরে পাশে লিখে নিবা প্লেটলেট বা অনুচক্রিকা আর কি, প্লেটলেট কমা গ্যামিট, প্লেটলেট কমা গ্যামিট। গেমিট। হ্যাঁ, গ্যামিট। তাহলে আমাদের রক্তের ভেতরে যে লোহিত রক্তকণিকা গুলো যেগুলো আছে, এই লোহিত রক্তকণিকা গুলো 120 দিন পর পর মারা যায়। 120 দিন পর পর যদি এই লোহিত রক্তকণিকা গুলো মারা যায়, তাহলে আবার এটা তৈরি হচ্ছে কিভাবে? আর তৈরি যদি না হতো তাহলে তো এগুলো কমে যেত সংখ্যায়, এমনও তো হয় না কমে যাচ্ছে। সুতরাং এরা সংখ্যায় বাড়তেছে, কিন্তু কিভাবে বাড়তেছে আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে পরে হয়তো কনফিউশন তৈরি হবে। মনে করি এটা হচ্ছে আমাদের পায়ের একটা হাড়, হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা হাড়, যেই হাড়ের এই যে মাঝের যে ফাঁপা জায়গাটা, এই জায়গাটাকে বলি আমরা অস্থিমজ্জা। অস্থিমজ্জার ভেতরে কিছু বিশেষ কোষ থাকে, যে কোষগুলো থেকে রক্তকণিকা তৈরি হয়। তাহলে এটা হচ্ছে সেই ফ্যাক্টরি, যে ফ্যাক্টরি থেকে রক্ত কণিকাগুলো তৈরি হয়ে আসতেছে। তৈরি হয়ে আসার পর এরা নিজেরা কিন্তু আর সংখ্যা বৃদ্ধি করে না, বুঝা গেছে? তার মানে তৈরি হয়ে এসে এর যতটুকু কাজ ছিল ততটুকু কাজ সে করলো, ততদিন কাজ করলো, যখন মারা যায় তখন তো এ ধ্বংস হয়ে গেল। কিন্তু এর ঘাটতি পূরণ করার জন্য এই ফ্যাক্টরি থেকে এরা তৈরি হয়ে আসে, বরং এমনটা না যে তৈরি হয়ে আসার পর নিজেরা আবার বিভক্ত হয়, এই কথাটাই বলা হচ্ছে। নিজেরা বিভক্ত হয় না, নিজেরা বিভাজন হয় না, এরা তৈরি হয়ে আসে। পেশি কোষ, স্নায়ু কোষ, এগুলো আমরা যখন ছোট ছিলাম সেই সময় থেকে তৈরি হয়ে আসছে এবং এভাবেই আছে, এগুলোর সংখ্যা বাড়ে না। কোনো কারণে যদি পেশি কোষ, স্নায়ু কোষ, একটা কোষ পুরোপুরি নষ্ট হয়ে যায়, সেই কোষ আর তৈরি হয় না, কিন্তু অন্যান্য কোষ কিন্তু তৈরি হতে পারবে। এখন এই যে কোষ বিভাজনের যেটা আমরা পড়লাম যে চক্রটা, এই চক্রটাকে আমরা আবার মূলত দুইটা ভাগে ভাগ করতে পারি। স্ক্রিনের দিকে খেয়াল করো, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সাইডে বিভাজন হচ্ছে, এই সাইডে বিভাজন হচ্ছে, মাঝখানে কি করলো? সে বৃদ্ধিপ্রাপ্ত হলো। আমরা বলতে পারি অনেকটা যে মাঝখানে সে রেস্ট করছে, সে তৈরি হওয়ার পরে কিছুদিন সে বিশ্রাম নিয়েছে, বিশ্রাম নেওয়ার পরে তারপরে সে আবার বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এই কথাটাই বলা হচ্ছে দুই বিভাজনের মধ্যবর্তী সময়, দুই কোষ বিভাজনের মধ্যবর্তী সময় বা বিশ্রামকালীন যে সময়টা আছে, এটাকে বলি আমরা ইন্টারফেজ। এবং যে বিভাজন হয় এই বিভাজন গুলাকে বলি আমরা এম ফেজ বা মাইটোসিস। তাহলে কোষ চক্রের মূলত দুইটা অংশ দ্বিতীয় প্যারাতে বলা আছে, একটা হচ্ছে এম ফেজ বা মাইটোসিস এবং আরেকটা হচ্ছে ইন্টারফেজ। ইন্টারফেজটা হচ্ছে দুই কোষ বিভাজনের মধ্যবর্তী যে সময়টা, তাকে বলা হচ্ছে ইন্টারফেজ বা বিশ্রামকালীন পর্যায়। যখন তোমরা পরীক্ষা দাও, যে পরীক্ষার সময় চলে আসবে, পরীক্ষা দিবা কয়দিন? অ্যাডমিশন পরীক্ষা তো হবে তোমার 1 মাস ধরে বিভিন্ন জায়গাতে আর কি, বা যদি টার্গেট এক জায়গায় থাকে তাহলে পরীক্ষাটা তুমি একদিনই দিবা, কিন্তু প্রিপারেশন নিচ্ছে কতদিন থেকে? 2 বছর ধরে। তার মানে প্রিপারেশন নিতে সময় লাগবে বেশি, পরীক্ষা দিতে সময় লাগবে কম। ঠিক তেমনই এদের বিভাজন হতে সময় লাগবে কম, কিন্তু প্রিপারেশন নিতে সময় লাগবে বেশি। এই জন্যই ইন্টারফেস ধাপে এর সময় লাগে প্রায়
কত ভাগ সময়? 90 থেকে 95 ভাগ সময় এই ধাপে চলে যায়। আর বাকি মাত্র 5 থেকে 10 ভাগ সময় সে ব্যয় করে বিভাজন হওয়ার জন্য। পরীক্ষা দিতে সময় নেয় 3 ঘন্টা, প্রিপারেশন নিতে সময় নেয় 3 দিন, 4 দিন, 5 দিন। বোঝা গেছে? এরকম আরকি, বোঝানোর জন্য বললাম। তাহলে এইটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে এম ফেজে কতটুকু সময় লাগে এবং ইন্টার ফেজে কতটুকু সময় লাগে এমসিকিউ। এরপরে আমরা চলে আসি এই যে কোষগুলো যে বিভাজিত হলো, বিভাজিত হওয়ার জন্য একটু আগেই বললাম কিছু অভ্যন্তরীণ উদ্দীপনা দরকার হয় এবং কিছু বাহ্যিক উদ্দীপনাও এখানে প্রভাব ফেলে। অভ্যন্তরীণ উদ্দীপনা যেগুলা আছে, অভ্যন্তরীণ উদ্দীপনার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সাইক্লিন যৌগ বা সিডিকে যৌগ। খেয়াল করো, সাইক্লিন এটাই বলা হচ্ছে সিডিকে যৌগ। অপশনে যদি সিকেডি দেওয়া থাকে তাহলে আবার একই জিনিস মনে করো না, ওটা অন্য জিনিস। ক্রনিক কিডনি ডিজিজ সেটা আলাদা, আর সিডিকে মানে সাইক্লিন যৌগ। সাইডে কমা দিয়ে লিখে নিবা প্রোটিন কাইনেজ। প্রোটিন কাইনেজ যেটা আজমল স্যারের বই দেওয়া আছে। তাহলে আমরা অভ্যন্তরীণ উদ্দীপনার নাম জানলাম দুইটা, সাইক্লিন বা সিডিকে যৌগ এবং প্রোটিন কাইনেজ। এছাড়াও বাহ্যিক উদ্দীপনা কিছু আছে। মনে করো তোমার হাতের কোনো জায়গায় কেটে গেছে, যদি এই জায়গাটা কেটে যায় তাহলে ওই জায়গার কিছু কোষ নষ্ট হলো, এই কোষগুলোকে তখন নতুন করে তৈরি করে নিতে হবে, অর্থাৎ আশেপাশের কোষগুলো বিভাজিত হয়ে ওই জায়গাটার কোষের অভাব পূরণ করে ফেলতে হবে। এই উদ্দীপনাটা এবার কে দিবে? সাইক্লিন যৌগ এগুলো তো আছেই, এগুলো ছাড়াও বাইরের দিকে যখন অনুচক্রিকা গুলো জমা হয়, এটা আমরা যখন রক্ত নিয়ে পড়বো তখন জানতে পারবো আমরা, যে মনে করি এটা একটা রক্ত নালিকা বা হাতের উপরে এই অংশটা কেটে গেল, কেটে যাওয়ার পরে এর ভেতরে যে অনুচক্রিকা যেগুলো ছিল, অনুচক্রিকা গুলো এখানে জমা হয়ে হয়ে একটা আস্তরণ তৈরি করে এবং এখানে কিছু রাসায়নিক পদার্থ তখন তৈরি হয়। এই রাসায়নিক পদার্থগুলো ওখানে এক ধরনের প্রভাব খাটায়, আর এই বিষয়গুলোকে আমরা বলতেছি গ্রোথ ফ্যাক্টর। এই গ্রোথ ফ্যাক্টরের প্রভাবে তখন ওখানে কোষগুলো বিভাজিত হয়ে ওই ক্ষতটাকে পূরণ করে দেয়। এটাই বলা হচ্ছে বিভিন্ন হরমোন ও গ্রোথ ফ্যাক্টর বাহ্যিক উদ্দীপনা প্রদান করতে পারে। আবার এই যে একটু আগে আমরা পড়লাম যে লোহিত রক্তকণিকা এগুলো তৈরি হয়ে আসতেছে অস্থিমজ্জার ভেতরে। অস্থিমজ্জা থেকে কোষ তৈরি হওয়ার জন্য অবশ্যই কোনো উদ্দীপনা কাজ করে। এই উদ্দীপনাটা কি? তাহলে বোন ম্যারো বা অস্থিমজ্জার ভেতরে লোহিত রক্তকণিকা তৈরির জন্য একটা হরমোন ওখানে ভূমিকা পালন করে, আর সেই হরমোনটা আসে কিডনি থেকে, বৃক্ক থেকে, এবং সেই হরমোনের নাম কি? ইরাইথ্রোপ্রোটিন। তাহলে কিডনি থেকে আসা ইরাইথ্রোপ্রোটিন অস্থিমজ্জার উপরে কাজ করে লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। ইরাইথ্রোপ্রোটিন যে জিনিস, ইরাইথ্রোপয়েটিন একই জিনিস। হ্যাঁ, আমরা যখন জুলজি পড়বো তখন ওখানে আবার ইরাইথ্রোপয়েটিন লেখা দেখবা। তাহলে ইরাইথ্রোপ্রোটিন আর ইরাইথ্রোপয়েটিন একই জিনিস। তাহলে মোটামুটি আমরা পড়ে ফেললাম যে এখানে তোমার বিভাজন এবং মাঝখানের যে রেস্টিং ফেজ কোনটাতে কতটুকু সময় লাগছে এবং এই বিভাজন হওয়ার জন্য কি কি জিনিস এখানে প্রভাব খাটাচ্ছে। এবার আমরা আসি একটু আলাদাভাবে, দুইটা জিনিস আলাদাভাবে পড়বো, ইন্টারফেজে কি হয় এবং এম ফেজে কি হয়। মানে হচ্ছে এটা হচ্ছে কি আমাদের ইন্টারফেজ আর এই অংশটা হচ্ছে আমাদের এম ফেজ, এটা এম ফেজ। তাহলে শুরুতে আমরা আসি ইন্টারফেজে কি হচ্ছে, আমরা এখন এটা বলবো ইন্টারফেজে কি হচ্ছে। ইন্টারফেস ধাপ যেটা আছে, আমরা আগের ছবিটা দেখেই বুঝতে পারছি যে সে তৈরি হওয়ার পরে এক বিভাজন না, সে বৃদ্ধিপ্রাপ্ত হলো। বৃদ্ধিপ্রাপ্ত হলো তার মানে কি? সে বিভিন্ন জিনিস জমা করতেছে যাতে করে পরবর্তীতে সে বিভাজিত হইতে পারে। অনেক শক্তি জমাচ্ছে, অনেক এনজাইম জমাচ্ছে, অনেক কিছু সে বৃদ্ধি করে নিচ্ছে যাতে করে পরে ভাগ করে নিতে পারে। কারো যদি 2 ছেলে মেয়ে থাকে তখন কি করবে? বাবা চেষ্টা করবে যাতে করে ছেলে মেয়েকে সমানভাবে বা ভাগ করে জিনিসগুলো দিয়ে যেতে পারে। এই জন্য বাবা অনেক জিনিস জমাতে থাকে দুইজনকে খুশি করার জন্য। এখানেও তেমনই, যে সে কিছু জিনিস জমাইতে থাকে, যেহেতু এই প্রক্রিয়াতে সে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং অনেক জিনিস সে জমাচ্ছে, এবং এই প্রক্রিয়াগুলো করার জন্য এই ধাপে 90 থেকে 95 ভাগ সময় অনেক ধরনের ক্রিয়া বিক্রিয়া সম্পন্ন হয়।
এই সময় এই কোষের ভেতরে প্রচুর শক্তি সম্পর্কিত ব্যাপার স্যাপার, ক্রিয়া বিক্রিয়া সম্পর্কিত ব্যাপার স্যাপার ঘটে, জৈব রাসায়নিক কার্যাবলীগুলো বেড়ে যায়, যার কারণে এই ইন্টারফেস পর্যায়কে আমরা বলি বিপাকীয় নিউক্লিয়াস। অনুধাবনমূলক আসতে পারে বিপাকীয় নিউক্লিয়াস কি। তাহলে আমরা শুরুতে লিখব কোষ চক্রের ইন্টারফেস পর্যায়কে বিপাকীয় নিউক্লিয়াস বলে। এরপরে লিখবো আমরা যেহেতু এই ইন্টারফেস পর্যায়ে এটা একটি বিশ্রামরত পর্যায়, পরবর্তীতে কোষ বিভাজনের জন্য সে বিভিন্ন জিনিস জমা করতে থাকে, নিউক্লিয়াসের ভেতরে বহু গুরুত্বপূর্ণ ক্রিয়া বিক্রিয়া ঘটে থাকে, যার কারণে একে বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়। এখন এই যে বিপাকীয় নিউক্লিয়াস বলতেছি, ভেতরে এত কিছু ঘটনা ঘটতেছে, সেই ঘটনাগুলো কি? আমরা ওই কোষ চক্রের ওই ছবিটাকে যদি এবার এরকম একটা পাই চার্টের মাধ্যমে এরকম গোল করে যদি দেখার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো এই যে নীল অংশটা এটা হচ্ছে কোষ বিভাজনের সময়, এম ফেজ। এটা নিয়ে আমরা পরে করবো বললাম। বাকি যে অংশটা আছে এই তিনটা কালার, এই তিনটা কালার মানে এই তিনটা মিলায়ে ইন্টারফেস। 90 থেকে 95 ভাগ সময় এটা নিয়ে। এই ইন্টারফেসকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। G1, প্রথম যেটা G1 ধাপ, তারপরে হচ্ছে S ধাপ, তারপরে G2 ধাপ। তাহলে এখানে এগুলোর আরো নাম এক্সট্রা আছে, যে গ্যাপ 1 বা G1 দশা। এই ধাপে কি হচ্ছে, গুরুত্বপূর্ণ লাইন যেগুলো এই যে আমি সাইডে লিখে দিয়েছি, হ্যাঁ, এইগুলোই মূলত জানা দরকার। G1 ধাপে কি হয়, তারপরে আমি বলতেছি যে G1 ধাপে কতটুকু সময় ব্যয় হয় এবং কি কাজ হয়, এই কথাগুলো মূলত জানতে হবে। তাহলে G1 ধাপে যেটা হয়, সিডি কে ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। ফসফোরাইলেশন মানে এটিপি তৈরি করা। এটিপি তৈরি করতে পারবে, অনেক শক্তি জমা করতে পারলে তবেই না এই শক্তি খরচ করে পরবর্তীতে সে কোষ বিভাজন করতে পারবে। তাহলে সে শক্তি তৈরি করার প্রক্রিয়াটা এই ধাপে করে থাকে, আর এটাকে বলতেছি আমরা সিডি কে ফসফোরাইলেশন করে থাকি। এই জন্য এই প্রক্রিয়াতে কত সময় সে ব্যয় করে, 30 থেকে 40% সময় ব্যয় করে। মানে 90 থেকে 95 ভাগ সময়ের 30 থেকে 40% সময় এর মধ্যে সে ব্যয় করে ফেলে G1 এ। পরবর্তী ধাপ এস ধাপ বা অনুলিপন ধাপ, এই ধাপে ব্যয় করে 30 থেকে 50% সময়। এই ধাপে সে কি করে, যেহেতু কোষগুলো বিভাজিত হতে হবে, সুতরাং এর ভেতরে যে বংশগতি রক্ষাকারী যে উপাদানগুলো ছিল, ডিএনএ যেগুলো ছিল, এগুলো তো ডাবল হতে হবে। এই যে আমরা ডিএনএ রেপ্লিকেশনের সময় পড়েছিলাম যে বৈশিষ্ট্যহীন কোষ কখনো তৈরি হতে পারে না, সুতরাং কোষ বিভাজনের সময় বৈশিষ্ট্যগুলোকেও ডাবল করে নিতে হবে। আর এই জন্য ডিএনএ কে একটা থেকে দুইটা হতে হয়, ডিএনএ রেপ্লিকেশন হতে হয়। আর এই ডিএনএ রেপ্লিকেশনের ঘটনাটা ঘটে এই দ্বিতীয় ধাপে, এস ধাপে। আর এই প্রক্রিয়াটা হতে সময় লাগে 30 থেকে 50% সময়। পরবর্তী ধাপ গ্যাপ 2 বা G2 ধাপ। এটা হচ্ছে কোষ বিভাজিত হওয়ার যা আগের ধাপটা, কোষ বিভাজন হওয়ার আগের ধাপটা। সুতরাং কোষ প্রায় বিভাজন শুরু হয়েই যাচ্ছে, এর আগ দিয়ে আর সে কি করবে, এর আগ দিয়ে যতটুকু বুঝায় নেওয়া যায় পরীক্ষার হলে ঢোকার আগে, আরো যতটুকু যা যা করে নেওয়া যায় সেরকম। তো এই ধাপে সে কি করবে, সে যেহেতু তাকে স্পিন্ডল যন্ত্র তৈরি করতে হবে, ক্রোমোজোম গুলাকে ভাগ করতে হবে, ক্রোমোজোম গুলোকে যে টানা দিয়ে আটকায় রাখতে হবে, এই জন্য সে কিছু জিনিস তৈরি করে নেয়। সেই জিনিসগুলা কি, তাকে স্পিন্ডল ফাইবার তৈরি করার জন্য এই পর্যায়ে মাইক্রোটিউবিউলস গঠনকারী পদার্থ সংশ্লেষণ করতে হয়। এই যে এই কথাটা, মাইক্রোটিউবিউলস পদার্থ সংশ্লেষণ করে এবং যেগুলো ব্যবহার করে পরবর্তীতে সে স্পিন্ডল যন্ত্র তৈরি করতে পারে। বোঝা গেছে? তাহলে সে মাইক্রোটিউবুলস তৈরি করে কেন, যাতে করে এটা দিয়ে পরে স্পিন্ডল ফাইবার তৈরি করতে পারে। স্পিন্ডল যন্ত্র তৈরি না হলে তো কখনোই কোষ বিভাজিত হবে না, ক্রোমোজোমও বিভাজিত হবে, এটা আমরা জানি। এছাড়াও এর ভেতরে এক ধরনের বিশেষ প্রোটিন তৈরি হয়, যে প্রোটিন গুলো কোষ বিভাজিত হওয়ার পর তাকে পরিপূর্ণতা দানে ভূমিকা পালন করে। এর নাম কি, এমপিএফ প্রোটিন বা ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। তাহলে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর এবং স্পিন্ডল যন্ত্র তৈরির জন্য মাইক্রোটিউবুলস তৈরি, এই দুইটা কাজ মূলত করে থাকে। গুরুত্বপূর্ণ লাইনগুলো আমি বলতেছি, যদি রিটেনে কখনো আসেও এটা যে কোষ চক্র কি বা ইন্টারফেস ধাপ বুঝিয়ে লেখো 3-4 মার্কের কোশ্চেনে, তাহলে এই যে তথ্যগুলো আমি বলতেছি দাগায় নেওয়ার জন্য, এই কথাগুলো যেন অবশ্যই থাকে, কখনো যেন বাদ না পড়ে। আর এই লাইনগুলো থেকেই এমসিকিউ, এর বাইরে এমসিকিউ আসার কিছু নাই, যেটা বলে দিচ্ছে। আর এই ধাপে G2 ধাপে কতটুকু সময় ব্যয় করে, 10 থেকে 20 ভাগ সময় ব্যয় হয়। তাহলে আমাদেরকে জানতে হবে ইন্টারফেস ধাপের অন্তর্ভুক্ত আবার কয়টা ধাপ আছে, ধাপগুলোর নাম কি কি এবং কোন ধাপে কি হয়, কতটুকু সময় ব্যয় হয়।
এখন জীবজীবনে ইন্টারফেসের গুরুত্ব কি? পরীক্ষার আগে যেমন আমাদেরকে রাত জেগে পড়া একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক তেমনই যে কোষ বিভাজিত হওয়ার আগে কোষের এরকম প্রস্তুতি নেওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রস্তুতিটা নিলে কি হবে না হবে ওই কথাগুলো এখানে পয়েন্ট করে দেওয়া আছে, একটু খেয়াল করো নিচের দিকে। এখানে বলা হচ্ছে কোষ পরবর্তী কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কি না তা ইন্টারফেসের প্রথম দিকেই ঠিক হয়। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এই যে মনে করো এখানে যে কোষটা বিভাজিত হলো, বিভাজিত হওয়ার পর এটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এই যে সে বিভিন্ন ধাপ অতিক্রম করে আবার এই ধাপে এসে বিভাজিত হবে, এভাবে চক্রাকারে চলতে থাকবে, তাই তো? কিন্তু কিছু কোষ আছে যেই কোষগুলো কখনোই বিভাজিত হয় না, যেমন উদ্ভিদের স্থায়ী কোষ, বা এই যে আমাদের ক্ষেত্রে পড়লাম আমরা লাল রক্ত কোষ, তারপরে পেশি কোষ, স্নায়ু কোষ। এই কোষগুলোর ক্ষেত্রে কি হয়, তারা এই ধাপে বিভাজিত হলো, বিভাজিত হওয়ার পর যেই এই ধাপে প্রবেশ করে, এই ধাপে এসে জি1 ধাপকে আর পার করতে পারে না, সেই এস ধাপে আর প্রবেশ করে না। আবার কিছু কোষ আছে যেগুলো জি1 পার করে এস ধাপ পার করে জি2 তে প্রবেশ করে, কিন্তু জি2 তে প্রবেশ করে এম ফেজে আর প্রবেশ করতে পারে না। আলটিমেটলি কি দাঁড়ালো তাহলে, সে এই ধাপগুলোতে আসলো কিন্তু বিভাজন পর্যায়ে যেতে পারলো না, তার মানে সেই কোষগুলো বিভাজনক্ষম নয়। যেই কোষগুলো স্থায়ী কোষ, অবিভাজনক্ষম, সেগুলো পরবর্তী এই ধাপগুলোতে এসে আটকে পড়ে। তাহলে কোন কোষ পরবর্তীতে বিভাজিত হবে না হবে সেটা আসলে এই ইন্টারফেস দশাই কিন্তু নিয়ন্ত্রণ করতেছে। পরবর্তী কোষ বিভাজনের জন্য যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ, প্রোটিন গুরুত্বপূর্ণ, আরএনএ ডিএনএ গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলোকে সংখ্যায় বাড়িয়ে নেওয়ার জন্য তাহলে ইন্টারফেস দরকার। ডিএনএ অনুলিপন হচ্ছে অর্থাৎ বংশগতির এই জিনিসটাকে বাড়িয়ে নেওয়ার জন্য এটা দরকার। তারপরে হৃৎপিণ্ড যন্ত্র তৈরি করার জন্য এটা দরকার, প্রয়োজনীয় শক্তি তৈরি করার জন্য এটা দরকার, কারণ শক্তি খরচ করেই তো সেটা কোষ বিভাজিত হবে। ইন্টারফেস পর্যায়ে যদি না থাকতো তাহলে এত ধরনের কোনো কাজই হতো না, আর এগুলো কাজ যদি না হতো তাহলে কোষ বিভাজন হতো না। কথা একটাই যে এইটা না হলে কোষ বিভাজন হবে না, কিন্তু কথাটাকে ঘুরায় ফিরায় অনেক কথার মাধ্যমে বলা, যাতে করে লেখার অ্যামাউন্টটা বাড়ে। জীবনে কোষ চক্রের গুরুত্ব তাৎপর্য ওই একই কথা, যদি ইন্টারফেস না হতো তাহলে তো কোষ বিভাজন হতো না, কোষ বিভাজন যদি না হতো তাহলে জীবের সংখ্যা বৃদ্ধি হতো না, বংশ বৃদ্ধি হতো না, তাহলে আকৃতিও বৃদ্ধিপ্রাপ্ত হতো না। এই যে যে কথাগুলো, স্বাভাবিকভাবে কোষ বৃদ্ধি হতে পারতো না, তাহলে স্বাভাবিক যে বৃদ্ধি বিকাশ এগুলা ব্যাহত হতো, এমনকি ক্যান্সারও তৈরি করে, ক্যান্সারের মতো সমস্যা তৈরি হতে পারে। কেননা কোষচক্র আছে বলে এটা নিয়ন্ত্রিত পদ্ধতিতে বিভাজিত হচ্ছে। যদি কোষচক্র এটা না থাকতো তখন কি হতো, তখন কোষটা অনিয়ন্ত্রিত পদ্ধতিতে কিন্তু বিভাজিত হতো, যখন ইচ্ছা তখন বিভাজিত হতো, কোনো বাধা ধরার নিয়ম মানতো না। আর এরকম অনিয়ন্ত্রিত ভাবে অযাচিত ভাবে কোষের সংখ্যা বৃদ্ধি পাওয়াকে আমরা বলি ক্যান্সার, যেমন টিউমার বা অন্যান্য যে সমস্যাগুলো আছে এগুলোকে কিন্তু আমরা এটাই বলে থাকি। তাহলে আজকে এ পর্যন্তই, এখানেই শেষ করবো আর কি। ঠিক আছে।